সমিতি দিচ্ছে না, নারী সমিতি দিচ্ছে না, নারী রাশন হচ্ছে কাজ জবাব চাই, এই জবাব দিতে হবে। বেকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করতে হবে, খাদ্যের গ্যারান্টি সৃষ্টি করতে হবে, খাদ্যের গ্যারান্টি সৃষ্টি করতে হবে। রেগা টুয়েফের কাজে 340 টাকা মজুরি দিতে হবে, রেগা টুয়েফের কাজে 340 টাকা মজুরি দিতে হবে। বেহাল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। মঞ্চে আসীন রয়েছেন গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেত্রী কমরেড রুমা দাস, ত্রিপুরার সম্পাদিকা, পূর্বতন সম্পাদিকা, দুজনই আছেন এখানে। আপনারা যারা নানা প্রতিকূলতা উপেক্ষা করে আজকের এই সমাবেশে মিলিত হয়েছেন, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। মা ও বোনেরা, আমি অন্য বিষয়ে যেতে চাইছি না। কমরেড বৃন্দা কারা তো বলছিলেন, আমার নিজেরও মনে হয়েছে এখানে বসে যে এই বিষয়ের উপরে বোধহয় আরো কিছু বলার আছে, সেটা বলা দরকার। প্রধানমন্ত্রীর বক্তব্য গতকাল এসেছিলেন আগরতলায় 24 মিনিট ভাষণ দিয়েছেন। তার পুরো বক্তব্য আমি শুনেছি।
হিন্দির সব শব্দের অর্থ হয়তো আমি জানি না, কিন্তু সামগ্রিকভাবে একটা রাজনৈতিক বক্তব্য যখন উপস্থিত করা হয় বুঝতে অসুবিধা হয় না। গত 8 মাসের মধ্যে ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এটা ছিল 4 নম্বর বক্তব্য। দুটো দিল্লি থেকে, এর আগে একটা আগরতলায়, এবং সর্বশেষ গতকাল সেটাও আগরতলায় বিবেকানন্দ ময়দানে। আপনারা যারা শুনেছেন, আমার ধারণা শুধু আমি শুনেছি, ঘটনাটা না, আপনারা কেউ বলতে পারেন এখানে মায়েরা বোনেরা এসছেন। আমি লক্ষ্য করেছি মোদী সাহেব তার বক্তব্যের মধ্যে বিশেষ করে দুটো অংশের মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। একটা হচ্ছে মায়েরা বোনেরা মহিলা, আর একটা হচ্ছে উপজাতি অংশের মানুষ। কিন্তু আপনাদের জানার জন্য বলছি, গতকালকের এই সমাবেশে যাই লোক হয়েছে, লক্ষ্য তো পূরণ হয়নি, কাছাকাছিও পৌঁছেনি। এর মধ্যে বিশেষ করে যেটা দেখা গেছে, 1% উপজাতি অংশের মানুষ উপস্থিত ছিলেন না এই সভায়। অপরদিকে মা বোনদের উপস্থিতি ছিল খুবই নগণ্য একটা সংখ্যায়, 1-2% বেশি হবে না। বুঝতে পারছিলেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? উত্তাপ উল্লাস নেই। ডাবল ইঞ্জিন বলে যতই চেঁচাচেঁচি করেছেন, হাত পেলেও করতে পারেননি। চেয়ার ছেড়ে লাফাবার দৃশ্য এবারে সবাই প্রধানমন্ত্রী চাক্ষুষ করার সৌভাগ্য অর্জন করেননি। রাসায়নিক ব্যবস্থা সম্পর্কে কথা বলেছে, এরকম নাকি বামফ্রন্ট সরকারের সময় ছিল না, এখন নাকি খুব খুব ভালো। অভিজ্ঞতাটা কি? আপনাদের অভিজ্ঞতা কি? আমাদের মায়েদের বোনেরা এই সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবেন। রেশনের দোকানগুলোতে সাপ্তাহিক রেশন একসাথে পাওয়া যায় না। বামফ্রন্ট সরকারের সময় ভর্তুকিতে সস্তায় রান্না তেল ডাল দেওয়ার আমরা ব্যবস্থা করেছিলাম। সরকার থেকে টাকা দিয়ে আগাম কিনে এনে রেশনের দোকানের মাধ্যমে বন্টন করা হতো। মানুষ খানিকটা সস্তায় এটা কিনতে পারতেন, এবং তাদের যে ভর্তুকির টাকা এটা ব্যাংকে বামফ্রন্ট সরকার তাদের নামে রেশন কার্ডের রেজিস্ট্রে জমা দিয়ে দিত। এখন অভিজ্ঞতা কি? রেশন দোকানের যিনি মালিক, তার কাছ থেকে আগাম টাকা নিয়ে সরকার এই ডাল তেল কিনে রেশনে দেবেন, এবং সেখান থেকে রেশন কার্ডের যারা মালিক তারা সেখান থেকে তাদের সামগ্রী তুলবেন। রেশন দোকানের মালিকরা বলছে 3 মাস 4 মাস আগে যে টাকা আমরা জমা দিয়েছি সেই জিনিস আমরা এখনো পাচ্ছি না। আমাদের টাকায় খাদ্য সংবরণ দপ্তর বিজেপি সরকারের ত্রিপুরায় তারাই দপ্তর চালাবার চেষ্টা করছে, আর মানুষের সামনে আমরা দাঁড়াতে পারছি না। সাধারণ মানুষ সামগ্রী পাচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে সারা দেশে জিনিসের দাম বাড়ছে। মোদী সরকারের সর্বনাশা নীতির জন্য পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, কর্পোরেটদের স্বার্থ রক্ষা করতে গিয়ে গরিব মানুষের পকেট কাটছে, জিনিসের দাম বাড়ছে। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস এগুলোর দাম বাড়লে পর জিনিসের দাম বাড়বে। ত্রিপুরা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে জিনিসপত্রের দরদাম যা বাড়ছে তার চেয়ে অনেক বেশি। এরকম পরিস্থিতিতে রেশনের দোকানের সামগ্রী যদি মানুষ যথাসময়ে না পায় কি করে বাঁচবে? এখন রেশনের সামগ্রী কেনার দূরের কথা, বাজারেও তো যেতে পারছেন না। আয় নাই, উপার্জন নাই, কাজ নাই। শুনছিলেন
রেগার কথা 85 থেকে 90 95 দিন বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরায় এটাকে আমরা টেনে চলেছিলাম। ভারতবর্ষের মধ্যে প্রতি বছর 1 থেকে 5টা রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম। শত শত কোটি টাকা রেগার কাজের মধ্য দিয়ে মানুষের হাতে যেত। গ্রাম এবং ত্রিপুরার সামগ্রিক ব্যবসা বাণিজ্যের চেহারাটার মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন সাধিত হয়েছিল। রেগার কাজ কি হচ্ছে? এই যে 40-47 দিনের হিসেব কমরেড কারাত আপনাদের সামনে রাখলেন গত বছর 16, এটা ভুয়া হিসেব, এটা তাদের মন গড়া হিসেব। যারা রেগার কাজ করেন তাদের জীবনের প্রাথমিক অভিজ্ঞতা হচ্ছে বছরে 30 থেকে 32 দিনের বেশি কাজ হয় না। এবং মন্ডলের লোক, বিজেপির লোকরা তালিকায় নিজেদের নাম ঢুকিয়ে দেয়, কাজে যায় না। আপনারা যারা পরিশ্রম করে আউটপুট দিচ্ছেন তাদের নাম যুক্ত করে আপনাদের দেওয়া আউটপুট থেকে যায় মজুরি আপনাদের পাওয়ার কথাটা ভাগ করে তারা নিয়ে চলে যাচ্ছে। আপনি কোথায় 212, 17, 20 টাকা, 150, 60, 70 টাকার বেশি পান না, তাও 3 মাস, 4 মাস, 5 মাস পরে। গত দুর্গাপূজার সময় যে কাজ হয়েছে সেই মজুরি এখনো অনেকে পাননি। আপনাদের কথা আমরা 65 থেকে 70 দিন তুলেছিলাম, এখন 10, 12, 14 দিনের বেশি না। আগরতলায় পুজোর আগে যারা টুয়েপের কাজ করেছেন এখনো মজুরি পাননি। সারা ত্রিপুরার কি চেহারা? উন্নয়ন যে দপ্তরগুলো আছে, পূর্ত, গ্রাম উন্নয়ন, কৃষি, সেচ, বিদ্যুৎ, উপজাতি কল্যাণ, এগুলোর মাধ্যমে বন, রেগায় যত কাজ বামফ্রন্ট সরকার তৈরি করত তার 2 গুণ, 3 গুণ, 4 গুণ কাজ আমরা দিতাম। এগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে। রোজগার নাই, পয়সা নাই, বাজারে যেতে পারছেন না, রেশনের দোকানে যেতে পারছেন না। মোদী সাহেব এখানে এসে গলা ফাটিয়ে আপনি বক্তৃতা করছেন। খবর জানেন আপনি? খবর রাখেন আপনি? যারা আপনাকে এই রিপোর্ট তৈরি করে দিয়েছে আপনি প্রায় মুখস্থের ঢঙে এটা এখনো বলে গেলেন। এটা প্রধানমন্ত্রীর বক্তব্য হলো? দায়িত্বশীল প্রধানমন্ত্রী এভাবে বলতে পারেন? আমি আপনাদের কাছে রাখছি এই প্রশ্ন, জবাব তো আপনাদেরই দিতে হবে ঘরে ঘরে গিয়ে। এবং একই সাথে কি হচ্ছে, বেঁচে থাকবার জন্য তাদের একটু কৃষি, একটু মাছের চাষ, একটু হাঁস মুরগি পালন, একটু ফলের গাছ লাগানো, ছোটখাটো দোকান, এগুলোর উপর আক্রমণ নামিয়ে আনছে। তাদের কথা মতো তাদের যোগদান সভায় যদি না যায়, মিছিলে যদি না যায়, দলত্যাগী যদি না করে, তাদের ঝান্ডা যদি হাতে না নেয়, তাদেরকে আক্রমণ সংঘটিত হচ্ছে। এটা কি চলছে? প্রচন্ড রকমের এটা ফ্যাসিস্ট আক্রমণ, অত্যাচার এই ত্রিপুরার বুকে বিজেপির নেতৃত্বে যে সরকারটা চলছে তারা প্রথম থেকে নামিয়ে এসেছে। আর মোদী সাহেব এখানে ফিরিস্তি দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কথা বলছেন, মাঠের থেকে তো কথা বলবার সুযোগ নেই। মন কি বাত আগে থেকে প্রশ্ন উত্তর ঠিক করা থাকে। যারা শুনছেন স্বতঃস্ফূর্ত ভাবে কেউ যদি জিজ্ঞেস করতে চান, ঘাট ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেয় অথবা বসিয়ে দেয়, তার প্রশ্ন করার অধিকার নাই। এগুলো মানুষ বুঝে গেছেন। এখন কি হচ্ছে? এটা ঘর তৈরির হিসেব দিয়েছেন। আপনি কি জানেন আপনার সরকার তৈরি হবার আগে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার 2011 সালে এই তালিকা তৈরি করে দিয়ে গেছে। 2016 সালে দ্বিতীয় আরেকটা তালিকা তৈরি করেছে। আপনারা বন্ধ করেছেন। বামফ্রন্ট সরকার থাকার সময় কেন্দ্রের কংগ্রেসের নেতৃত্বে ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে যে সরকারটা চলছিল তার ইচ্ছুক হাত থেকে লড়াই করে, দাবি আদায় করে হাজার হাজার পরিবারের মানুষকে আমরা ঘর তৈরি করবার দেবার জন্য ভূমিকা নিয়েছি। আপনারা আসার পর এটা বন্ধ করে রেখেছে। আপনাদের লোকরা
ওই তালিকা বাতিল করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু জাতীয় ক্ষেত্রে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে 2011 তালিকা, 2016 তালিকা, এই তালিকার যে নাম আছে তা বাতিল করা যাবে না, নতুন নাম এখন যুক্ত করা যাবে না। কিন্তু ত্রিপুরার বিজেপি সরকার এটাই করবার চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত পারল না। এখন কি হচ্ছে, 4 দফায় টাকা দেওয়া হয়। প্রথম দফা টাকা দেওয়ার পর দ্বিতীয় দফার টাকা যখন তুলতে যাচ্ছেন, মন্ডলের লোকরা এসে বলছে তাদেরকে অর্ধেক টাকা দিতে হবে, 15,000, 20,000, 25,000 টাকা। তারা বলছেন কি করে যাব, আপনি কে, আপনাকে কেন আমরা টাকা দেবো? এই তো কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা, আগে আমাদের নাম তালিকাভুক্ত, এখানে আপনারা কোথেকে আসলেন? আমাদের নাম যখন চূড়ান্ত হয় তখন তো আপনাদের নামগন্ধ আমরা শুনিনি। বলছে না, এটাই দস্তুর, এখন সরকার পাল্টে গেছে, বিজেপি সরকার, আর ব্যক্তির নাম তো তারা বলতে যায় না। কাজে টাকা না দিলে পর দ্বিতীয় দফার টাকা, তৃতীয় দফার টাকা পাবেন না। অথচ আমরা বিধানসভার বেতন, বিধানসভার বাইরে বামপন্থীরা এই সরকারের কাছে আমরা দাবি করে আসছি, 2011 বাজারের জিনিসপত্রের দাম যা, আপনি এখন 2022-এ যে টাকা দিচ্ছেন, এই 11 বছরের জিনিসপত্রের দরদাম কোথায় গেছে আপনাদের দৌলতে? সেই টাকায় কি করে একটা ঘর তৈরি হবে? টাকা বাড়ান, কোথায় টাকা বাড়াচ্ছে? রাজ্য সরকারকে আমরা বলেছিলাম বাজেটে অন্য টাকা খরচ কমিয়ে এই ঘরের জন্য যারা টাকা পেয়েছে তা দ্বিগুণ করে দিন, অন্য কাজ পরে হবে। মাথা গুঁজবার একটা জায়গাটা ঠিকানা তো করেনি এই সরকার, এই সরকার এটা করেনি। এখন দেখা যাচ্ছে এই ঘরের টাকা ভাগ্য বসাচ্ছেই, তাদের মিছিলে যেতে বাধ্য করছে, পতাকা তুলতে বাধ্য করছে, যোগদান করতে বাধ্য হচ্ছে, এবং বলছে ভোট আসছে, বাক্স খোলার পর আপনাদের এলাকায় আমরা যদি ভোট ঠিক মতো না পাই তাহলে বাকি টাকা পাবেন না। এইভাবে মানুষকে তারা হুমকির মুখে রেখে, তারপরেও পুরো তালিকাভুক্ত যেটা, সেই তালিকার সবাইকে তারা এখনো ঘর দেওয়ার ব্যবস্থা করেনি। আর মোদী সাহেব এখানে হিসেব দিয়ে যাচ্ছেন, 40 থেকে 55 ভাগ ঘর এখনো তৈরিই হয়নি, হিসেব দিয়ে চলে গেল। আপনারা সবচেয়ে ভালো জানেন, এই হচ্ছে প্রধানমন্ত্রী, তিনি ভাষণ দিচ্ছেন ত্রিপুরায় 3 মাস 4 মাস পর পর একবার করে। পানীয় জল ঘরে ঘরে নাকি ঘরে বসে জল পাওয়া যায়, তার পাইপ দিয়েছেন। এই তো বামফ্রন্ট সরকারের সময় তৈরি হয়েছিল। 95 থেকে 98 গ্রাম যেখানে মানুষ বসতি স্থাপন করে আছেন, কিছু ট্রাইবেল এলাকা, টিলা এলাকা বাদ দিলে পর সমস্ত জায়গায় পানীয় জলের উৎস আমরা তৈরি করেছিলাম। আগে তো উৎস তৈরি হবে, তারপর সেখান থেকে পাইপলাইন আমরা টেনে গ্রামের শেষ মাথায় নিয়ে যাব, এরপর পাবলিক হাইড্রেন্ট প্রথম, তারপর আস্তে আস্তে মানুষের ঘরে লাইন দেওয়া হবে। এখন কি হচ্ছে, জলের সোর্স নাই, পাইপলাইন বসাচ্ছে, ঘরে ট্যাপ দিচ্ছে, জল আসছে না, এদিকে বিদ্যুৎ নাই, মেশিন চলে না, আরেকদিকে সোর্স থেকে জল পাচ্ছে না, মানুষ সেখানে জলের তৃষ্ণায় মরছেন। তার জন্য রাস্তায় প্রায় প্রতি সপ্তাহে ধর্মনগর থেকে সাবরুমে মায়েরা বোনেরা বিশেষ করে রাস্তার উপর করছেন, গাড়ি ঘোড়া আটকে দিচ্ছেন, আর এখানে এসে প্রধানমন্ত্রী বক্তৃতা পাচ্ছেন, মানুষের অভিজ্ঞতার সঙ্গে তার বক্তৃতার কোনো মিল নাই। এগুলোর জবাব তো আপনাদের দিতে হবে। বিদ্যুতের ত্রিপুরা উদ্বৃত্ত, বাংলাদেশে বিদ্যুৎ যায়, উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরার বিদ্যুৎ যায়, ভারতবর্ষের অন্য জায়গায় ত্রিপুরার বিদ্যুৎ নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সেই বিদ্যুৎ এখন চপলতায় ভুগছে, বিশেষ করে গ্রাম এবং তার মধ্যে উপজাতি অধ্যুষিত এলাকা 1 মাস 1.5 মাস 2 মাস যাব সেখানে বিদ্যুৎ নাই। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের কল কি করে চলবে? বিদ্যুৎ না থাকলে সেচের জল কি করে মাঠে যাবে? কৃষক কি করে কাজ করবে? কে জবাব দেবে? এখানে ফিরিস্তে গিয়ে সাফল্যের কীর্তন তিনি করবার চেষ্টা করছেন, বললেই মানুষ এগুলো গ্রহণ করবেন? মানুষ এগুলো গ্রহণ করবেন না। সোশ্যাল পেনশন বামফ্রন্ট সরকারের সময় 4,42,000
মানুষকে আমরা এটা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। টাকার অঙ্ক যে একটা বিরাট, এটা বুক ঠুকে গর্ব করে আমরা বলিনি সেদিনও, যেটা যথেষ্ট না। তারাই প্রথম এটার বিরোধিতা করেছিলেন। ত্রিপুরার মানুষকে বামফ্রন্ট সরকার নিকম্মা করে দিচ্ছে। প্রতিক্রিয়া হওয়ার পর তারা সংশোধন করে বলেন আমরা 2000 করে দেব। এখন 2000 করে কি করে দিচ্ছেন? 1,22,000 থেকে 35,000 ভাতা প্রাপকের নাম কেটে দিয়ে সেই টাকা বাঁচিয়ে বাকিদের 2000 করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজকে 4 থেকে 5 মাস হয়েছে, সেই টাকা কারুর অ্যাকাউন্টে ব্যাংকে জমা পড়ছে না। এটা হচ্ছে অভিজ্ঞতা, তৈরি করে কথা বলছি না। সাব্রম থেকে ধর্মনগর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা মহকুমায় আমরা গেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষ মুখ খুলে এগুলো বলেছেন যে আপনারা কিছু একটা করবার চেষ্টা করুন, মরে যাব, বাঁচব কি করে। প্রধানমন্ত্রী এই নিয়ে তো কিছু বললেন না আপনি। আপনাদের জীবনের দৈনন্দিন যে সমস্যার কথা প্রধানমন্ত্রী কিন্তু ভেতরে ঢুকবার চেষ্টা করেন। বলেছেন কমরেড বৃন্দা, গত নির্বাচনের সময় এই ইশতেহারটা তো প্রধানমন্ত্রী আপনি হাতে নিয়ে নেড়ে নেড়ে বলেছেন। ত্রিপুরার 3-4টা জেলায় আপনি বক্তৃতা করেছেন। লক্ষ কোটি টাকা খরচ করে মানুষের জমায়েতে দাঁড়িয়ে মানিক ছাড়ুন, হীরা হাতে নেন, এতে যা লেখা আছে আপনাদের সরকার আসলে সবটা কি কার্যকরী হবে। ঘরে ঘরে চাকরি, কোথায় চাকরি? ছাঁটাই হচ্ছে, চাকরি কোথায়? পদ বাতিল হয়ে যাচ্ছে, কোথায় ঘরে ঘরে চাকরি? শূন্য পদ, তাদের কল্পিত 50,000। আমরা চ্যালেঞ্জ করেছিলাম ভোটের প্রচারের সময়, জবাব দিতে পারেনি, এখনো হিসাব দিতে পারে না। কিন্তু আমরা সরকার আসলে প্রথম বছর 50,000 লোকের চাকরি দেব। শূন্য পদ পূরণ হয়েছে। নূতন করে এই সরকার আসার পর গত 4.5 বছরে 22 থেকে 25,000 নূতন শূন্য পদ তৈরি হয়েছে। কোন জায়গায় সেই পদ পূরণ করার চেষ্টা হচ্ছে না। কোথায় আপনার ছেলে মেয়ে ভাই বোন কাজ পাবে? আপনাদের মধ্যে একটা ছোট্ট অংশ বিভ্রান্ত, সেদিন হননি ঘটনা তা না। এখন অভিজ্ঞতার কষ্টি পাথরে সব যাচাই করে বুঝতে পারছেন যে কি সর্বনাশ হয়ে গেছে। কোথায় চাকরি? স্কুলে মাস্টার নাই, 10,323। গত নির্বাচনের সময় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার আসলে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের কাজে ফিরিয়ে নেব, আপনাদের জীবন জীবিকার দায়িত্ব আমরা নেব। এখানে আমি জানি না এখন অবস্থান চলছে কিনা, অনশন চলছে কিনা। এই বন্ধুরা এই দাবি তুলে অনশন করছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইস্তাহার নেড়ে নেড়ে আপনি বক্তৃতা করেছেন, শ্রমিক কর্মচারীদের যে অংশটা যে স্তবকে, তাতে তো এই প্রতিশ্রুতি ছিল। এ তো আপনার সঙ্গে পরামর্শ করে এই ভিশন ডকুমেন্ট তৈরি হয়েছে। আপনি কালকে কিছু বললেন না কেন? 148 থেকে 149 জন, 10,323 থেকে যারা বঞ্চিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে, তারা ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। আপনারা শুনেছেন আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তারা এই সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। কারোর বাড়ি থেকে খবর নেওয়ার চেষ্টা করেছেন, কোথাও সরকার থেকে লোক পাঠিয়েছেন। তাদের পরিবারের যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসিত হচ্ছেন, তাদের খবর রাখছে? কোনো খবর রাখছে না। অমানবিক বলেছিলেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে তারা চাকরিতে পুনর্বহাল করবেন। কোথায় তাদের প্রতিশ্রুতি? প্রধানমন্ত্রী কিছু বললেন না তো কালকে। 7 সেন্ট্রাল পে কমিশন শিক্ষক কেরানি কর্মচারীরা পাবেন। আরে কেন্দ্রীয় সরকারই তো 7 সেন্ট্রাল পে কমিশন আজ অব্দি রূপায়ণ করেনি। তারা এখন 8 সেন্ট্রাল পে কমিশন তৈরি করবার জন্য ভাবনা চিন্তা শুরু করেছেন। কি করবেন আমরা জানি না। পে কমিশন দিয়ে টাকাই পাচ্ছেন না। এই গত 50-52 মাসে মাত্র 7টা না 8টা দিয়ে পেয়েছেন। পাওনা আছে তাদের 35 থেকে 37টা দিয়ে। এখন কর্মচারীরা মাঠে নামবার চেষ্টা করছেন, লড়াই তারা করবার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী আপনি কালকে কিছু বললেন না যে এই সম্পর্কে? অনেকে তো আশায় অপেক্ষা করেছেন, বোধহয় প্রধানমন্ত্রী কিছু ঘোষণা দিয়ে যাবেন, কিছু বললেন না তো। এই যে পরিস্থিতি চলছে,
এর মধ্যে উপজাতিদের কথা বলেছেন, উল্লেখ করবার চেষ্টা করেছেন কমরেড বিন্দা কারাত। আপনি আপনার গুজরাট রাজ্যের কথা বলেছেন, 27-এর মধ্যে 24টা আসন ট্রাইবেলদের আপনারা জয়যুক্ত হয়েছেন। আপনারা ওখানে কিভাবে জয়যুক্ত হয়েছেন সারা ভারতবর্ষের মানুষ জানে। হিন্দুত্বের স্লোগান তোলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে বিরোধের বলিরেখা তৈরি করে, মানুষের জীবনের যে মৌলিক সমস্যাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে যাতে ভাববার সুযোগ না পায়, বিশেষ করে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদেরকে বিপদগামী করে ভাগ বিভাজনের সুযোগ নিয়ে আপনারা সেখানে এই সাফল্য অর্জন করেছেন। ট্রাইবেলদের জন্য ওখানে তো 1 কোটির উপর মানুষ আছে, একটা এডিসি করেননি তো, তাদের ভাষার দাবি স্বীকার করেননি তো, তাদের এলাকার মৌলিক পরিকাঠামো তৈরি করবার কোনো ব্যবস্থা নেননি তো, তাদের ঘর বাড়ি, পানীয় জল, সেচের জল, ছেলে মেয়েদের লেখাপড়া কোনো ব্যবস্থা নেননি তো। পত্রিকায় উঠছে ন্যাশনাল ডেইলি, আমি তো দা হিন্দু পত্রিকায় পড়ছিলাম, ইলেকশনের পর যেটাকে মডেল বলা হচ্ছে, এটাকে মোকাবেলা করবার জন্য, মানুষের কাছে প্রকৃত সত্য তুলবার জন্য হিন্দু পত্রিকায় 2 পৃষ্ঠা ব্যাপী এই তথ্য ছাপিয়েছে। ওই আপনার তো সাহস হয়নি তার বিরোধিতা করবার। গুজরাট বললেন, হিমাচল বললেন না কেন, দিল্লির কথা বললেন না কেন? একই সাথে বিভিন্ন রাজ্যে লোকসভা এবং বিধানসভার যে উপনির্বাচন, তার ফলাফলের উপর কথা বললেন না কেন? এটা আপনার পক্ষে যায়নি, কাজে সেটা উল্লেখ করলেন না। ওখানেও বিভাজনের রাজনীতি নিয়েছিলেন, সর্বাংশে সাফল্য অর্জন করতে পারেননি, একাংশকে বিভ্রান্ত করতে পারেননি, ঘটনা কিন্তু তা না। কাদের কাছে কি বলছেন? আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? এডিসি তাকে শুকিয়ে মারার চেষ্টা করছে আপনার সরকার, টাকা দিচ্ছে না, কর্মচারীদের বেতন দিতে পারছে না, উন্নয়নের কোনো কাজ নেই। যেহেতু বিজেপি এই বিগত এডিসি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, অন্য একটি দল ত্রিপুরা মোথা, তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এক্সিকিউটিভ ফর্ম করে কাজ চালাবার উদ্যোগ নিয়েছিলেন। তাদেরকে কি করে সেখানে জনগণের মধ্যে তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করা যায়, এডিসিটাকে শুকিয়ে মারবার জন্য চেষ্টা করছে। সবচেয়ে বেশি ত্রিপুরার মধ্যে মানুষ আক্রান্ত হচ্ছেন এই উপজাতি অধ্যুষিত এলাকায়। কাজ নাই, খাবার নাই, অর্ধাহার, অনাহার, মৃত্যু, সন্তান বিক্রি, কাজের জন্য বাইরে যাচ্ছে, আগে ছেলেরা যেত, এখন মেয়েরা যাচ্ছে, মারা যাচ্ছে, মৃতদেহ ফিরিয়ে আনতে পারছে না রাজ্যের মধ্যে। এই হচ্ছে পরিস্থিতি। আপনি এখানে আদিবাসী দরদের কথা বলতে গেলে প্রায় ডুকরে ডুকরে কাটবার চেষ্টা করেছেন, কিন্তু এটা তো হচ্ছে বাস্তব চিত্র যে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে এই গল্প ফাঁদবার চেষ্টা করছেন। এটা তো ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের মানুষ, গণতান্ত্রিক মানুষ গ্রহণ করবেন যদি মনে করেন আপনি ভুল করছেন। এই কারণেই তো আপনার মিটিংয়ে শতকরা 1 ভাগও উপজাতি অংশের মানুষ কিন্তু আসেনি। চেষ্টা কিন্তু কসুর করেনি আপনার দল, আপনার সরকার, এবং আপনার চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে বিডিও সাহেব পর্যন্ত। এরকম ঘটনায় ত্রিপুরায় এর আগে আমরা দেখিনি। ত্রিপুরার মানুষ চাক্ষুষ করছেন সমস্ত ঘটনাগুলো। মা বোনদের কথা বলেছেন, আপনি কি জানেন মা বোনদের উপর অপরাধ কিভাবে বেড়ে চলেছে? কমরেড বিন্দা এখানে কিছু তথ্য উল্লেখ করার চেষ্টা করেছেন, আমি সেখানে যাচ্ছি। প্রায় প্রতিদিন সাবরুম থেকে ধর্মনগর এই যে জাতীয় সড়ক, কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, তাতে মহিলাদের লাশও পাওয়া যাচ্ছে। এবং পুলিশ জনগণের কাছ থেকে খবর পেয়ে যায়, লাশ উদ্ধার করে আনার সময় বলছে এটা মতো দুর্ঘটনা অথবা আত্মহত্যা। প্রথমেই তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারপর তো তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দায়িত্ব কে নেবে? এরপরেও সাহস করে আমাদের মায়েরা, বোনেরা পরিবারের লোকদের নিয়ে কোনো থানায় গিয়ে দেখছেন, যারা তাদের ইজ্জত লুটে নেবার চেষ্টা করেছে, তারা দারোগা বাবুর সঙ্গে বসে চা বিস্কিট খাচ্ছে। সব থানার কথা বলছে না। এবং ওখানে দাঁত বার করে খিলখিল করে হাসতে হাসতে বলছেন,
কেন এসেছেন জানি, বাড়িতে ফিরে যান, এলাকায় বসে আলোচনা করে মীমাংসা করুন, মামলা করে কোনো সুবিধা হবে না। কার কাছে যাবেন? মোদিজি, আপনি জানেন এগুলো? স্বচ্ছ ভারত, স্বচ্ছ ত্রিপুরার কথা বলছেন। মনটা তো স্বচ্ছ হতে হবে, চিন্তা চেতনার দিক থেকে সততা থাকতে হবে, মানুষের জন্য দরদ থাকতে হবে, ইতিবাচক একটা কার্যকরী ভূমিকা নিতে হবে। সারা দেশে যেমন নাই, ত্রিপুরাতেও নাই। এই কারণে আমরা বলছি ফেসিস্ট সুলভ সন্ত্রাস চলছে, ফেসিস্ট সুলভ সন্ত্রাস চলছে। ভোট গণতান্ত্রিক অধিকার, নাগরিক স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, সমস্ত কিছু আক্রান্ত লুট করে নিয়েছে। সংবিধানই ত্রিপুরায় কাজ করছে না। বিধানসভার ভেতর বিরোধী দলের নির্বাচিত সদস্যদের কথা বলতে দেয় না, বিধায়ক নিজেদের এলাকায় যেতে দেয় না। বাদল চৌধুরী আক্রান্ত হন, সুদন দাস আক্রান্ত হন, রতন ভৌমিক আক্রান্ত হন, আমি আমার কথা না হয়ে ছেড়েই গেলাম। কি হচ্ছে এটা? এর নাম গণতন্ত্র? আগরতলায় যে ভোটটা হলো উপনির্বাচন, এখন যেই ভদ্রলোক মুখ্যমন্ত্রীর আসনে আছেন তাকে জেতাবার জন্য ত্রিপুরার 7 থেকে 8টা রাজ্য থেকে ভোটের 3 দিন আগে যারা ভোট লুট করলো তাদেরকে কে জমায়েত করেছে? মানুষ ভোট দিতে পারেননি, লজ্জার মাথা হেঁটে যাওয়ার কথা। এখানে বলছেন গণতন্ত্রের কথা, শান্তির কথা, সম্প্রীতির কথা। এই কথাগুলো আমি বললাম এই কারণে, বাদ অনেক বিষয় বলেছেন, সেগুলো আমি বলতে চাইছি না। পত্রপত্রিকা এগুলো লিখছে, দেশের কোথায় দারুণ ভাবে সেটা উল্লেখ করার চেষ্টা করেছে সাংবাদিক বন্ধুরা। এই যে বিষয়গুলো আপনারা এখানে এসেছেন, স্লোগান দিয়েছেন, এই সরকার জনবিরোধী সরকার, দুশ্মন, একে সরকারে থাকতে দেওয়া যায় না। স্বাভাবিক, এরা যদি সরকারে থাকে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ কি করে পাবেন? কি করে পরিত্রাণ পাবেন? আপনি আপনার ছেলে মেয়ের কথা ভাবছেন, ভাই বোনের কথা ভাবছেন। এখানে প্রধানমন্ত্রী ডেন্টাল মেডিকেল কলেজের শিলান্যাস করেছেন, লজ্জার কথা। এখানে কি করে ডেন্টাল মেডিকেল কলেজ হয়? এটাকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ত্রিপুরার 1 নম্বর হাসপাতাল হিসেবে গড়ে তুলবার লক্ষ্য নিয়ে এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারটা আমরা তৈরি করেছি বামফ্রন্ট সরকারের সময়। আর এখানে যাতে এমএসসি করা মেয়েরা, ছেলেরা যারা নার্সিং এর আপার কোয়ালিফিকেশন নিতে চান, তাদের ওখানে পড়াশোনার ব্যবস্থা করার একটা প্রভিশন তার মধ্যে রাখা হয়েছে। ডেন্টাল মেডিকেল কলেজ প্রকল্প আমরা বামফ্রন্ট সরকারের সময় নিয়েছিলাম। মেডিকেল কাউন্সিলের লোক এসেছিল, জিবি হাসপাতালের পাশে বিরাট জায়গা চিহ্নিত করে তাদেরকে দেখানো হয়, তারা খুশি হয়েছে এবং আমাদের সাথে একমত হয়েছিলেন। ঠিক আছে, হাসপাতাল তৈরি করতে সময় লাগবে, জিবি হাসপাতালটাকে ব্যবহার করে এই কাজটা শুরু করা যাবে প্রাথমিকভাবে, কিন্তু যেভাবে আপনারা অগ্রসর হচ্ছেন আমরা তাতে মদত দেব। বামফ্রন্ট সরকার চেষ্টা করেছিল বেসরকারি কোনো পুঁজিকে কাজে লাগিয়ে, সরকার বেসরকারি পুঁজি মিলে এটা করা যায় কিনা, রাজ্য সরকারের একক চেষ্টা সেটা করা কঠিন। এখানে গিয়ে হঠাৎ করে ভোটের আগে, এটা তো ভোটের ডেন্টাল মেডিকেল কলেজ, ভোট ফুরিয়ে গেলে পরে এগুলো তারাও ভুলে যাবে, মানুষ যা বুঝার বুঝবে। আপনি এই সমস্ত করছেন, হাসপাতালগুলো তো ডাক্তার নাই, নার্স নাই, প্যারামেডিক্স নাই, ঔষধ নাই। ছোটখাটো অপারেশন করতে গেলে পর সুই কিনে আনতে হয়, সুতো কিনে আনতে হয়, তুলা, গজ, ব্যান্ডেজ কিনে আনতে হয়। লজ্জা হয় না? এগুলোর খবর রাখেন, এগুলো না রেখে এখানে যে ডেন্টাল মেডিকেল কলেজে শিলান্যাস করছেন, কি কাণ্ড! বাধ্য হচ্ছে এগুলো বলতে। এ বললে তো শেষ করা যাবে না ফিরিস্তি। জায়গায় দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দিচ্ছেন তাকে যদি সত্যি সত্যি বাস্তবায়িত করতে হয়, তাহলে শুধু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাতে সন্তোষ প্রকাশ করলে চলবে না। আমি এখান লক্ষ্য করছিলাম, অনেক বোন, অনেক মা, অনেকদিন যাবৎ দেখা সাক্ষাৎ হয় না, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরছেন, চুমু খাচ্ছেন। এটা হবে, এটাই স্বাভাবিক, এটারও প্রয়োজন আছে। কিন্তু এখান থেকে ফিরে নিজের বসতি এলাকায়, পাশের বাড়িতে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। এই যে অসত্য ভাষণ দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, তার জবাবটা আপনাকে উপস্থিত করতে হবে। মানুষকে সত্যের সম্মুখীন হতে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে।
ভয়ের নিগড় ভেঙে রাস্তায় মানুষকে নামাবার জন্য আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। এর জন্যই তো গণতান্ত্রিক নারী সমিতি শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষে তারা কাজ করছেন। কাজে সেই দায়িত্ব প্রতিপালন করতে গেলে পর ঘরে ঘরে যেতে হবে, রাস্তায় নামাতে হবে, মানুষের মধ্যে সাহস সঞ্চার করতে হবে। নারী পুরুষ একসাথে মিলে এই যে জনবিরোধী দুশ্মন ফ্যাসিস্ট সরকারটা, তাকে ক্ষমতা থেকে হটাতে হবে, জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। মতাদর্শের লড়াইয়ে, রাজনীতির লড়াইয়ে, সরকার গঠনের লড়াইয়ে, এবং এই ত্রিপুরাকে এই সর্বনাশের হাত থেকে যদি উদ্ধার করতে হয় তাহলে এছাড়া কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী মনে করেছেন, তাই 24 মিনিটের ভাষণে যে ফিরিস্তে তিনি দিয়ে গেলেন তাতে ত্রিপুরার মানুষ সন্তুষ্ট হবে এবং 23-এর নির্বাচনে আবার ঘুরে ফিরে তার সরকার এখানে আসতে পারেন। এই স্বপ্নে যদি প্রধানমন্ত্রী বিভোর থাকেন তাহলে বলবো আপনি ভুল করছেন, আপনাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ঘরে ঘরে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা প্রস্তুতি নিচ্ছেন। এই অভিজ্ঞতায় তারা বুঝে গেছেন এই সরকার থাকবে আমাদের জীবনের দুর্ভোগ, এটার থেকে আমরা মুক্তি পাবো, তারা মনে করেন না। তাই তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। এই জবাব দেওয়ার জন্য তারা কিন্তু নিজেদেরকে সংগঠিত করছে। আপনাকেও প্রস্তুত থাকতে বলবো। আপনাকে বলবো, প্রধানমন্ত্রী আপনি দিল্লিতে ফিরে গেছেন, আপনার বন্ধুরা হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছেন, তাদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছেন। সাহস আছে আপনার, হিম্মত আছে আপনার, গণতন্ত্রের প্রতি আপনার কোনো আস্থা বিশ্বাস আছে? যদি থাকে, ইলেকশন কমিশন তাকে বগল দেওয়া করে দেওয়ার চেষ্টা করছেন। গুজরাটে কি হয়েছে, হিমাচলে কি হয়েছে, ভারতবর্ষের মানুষ দেখেছেন। সাহস থাকলে এই ত্রিপুরায় ইলেকশন কমিশনকে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে কাজ করবার সুযোগ। গ্রাম শহরের অলি গলি সবার মুখে এক বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরা শ্রী জিতেন মজুমদার আমাদের কাকরাবনের এবং বিশ্বজিৎ সরকার, যার সভাপতিত্বে আজকের এই সভায় অনুষ্ঠিত হচ্ছে, মন্ডল সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার, এবং আমার সামনে মিডিয়া বন্ধু আছেন, আমার সামনে মা ও বোনের, এই মন্ডলের এবং ডিস্ট্রিক্টের এবং সেইদের সমস্ত স্তরের কার্যকর্তাবৃন্দ এবং এখানে এই কাকরাবন অঞ্চলের সমস্ত যারা সাধারণ নাগরিক বৃন্দরা আছেন, ব্যবসায়ী বৃন্দরা আছেন, আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত খুশি যে আমাদের এই কাকরাবন শালগড়ায় একটা মন্ডল যে কার্যালয় এখানে উদ্বোধন আমরা করতে পেরেছি। আমি এর আগেও অনেকবার এখানে এসেছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যালয় আমরা মন্দিরের সাথে তুলনা করি এবং এই মন্দিরের নাম দেওয়া হয়েছে অটলজির নামে এটা নামাঙ্কিত করা হয়েছে। আমাদের 7টা ডিস্ট্রিক্টে প্রায় 4টে মতো ডিস্ট্রিক্টের আমাদের সেই কার্যালয় উদ্বোধন হয়েছে। তো এখানে মন্ডলের যে কার্যালয় এখানে উদ্বোধন হয়েছে, সত্যি আমি আনন্দিত। এবং এই যে আমাদের কার্যালয় এবং আমাদের কার্যকর্তা এবং আমাদের যে কার্যপদ্ধতি সমস্ত কিন্তু এখান থেকে আমাদের সমস্ত এই কাজ আমাদের পরিচালনা হয়। আমি এখানে সমস্ত যারা শুধু নাগরিকবৃন্দ আছে সবাইকে বলবো, এই কার্যালয়কে আপনারা শুধু একটা পলিটিক্যাল পার্টির কার্যালয় যেন না মনে করেন। আপনারা এখানে আসবেন, আপনাদের জন্য দরজা খোলা থাকবে। এখানে আমাদের ডক্টর প্রসাদ মুখার্জি সম্পর্কে আপনারা জানবেন, পণ্ডিত দীনদয়াল সম্পর্কে, আমাদের অটলজি সম্পর্কে আপনারা জানবেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি যে
সংস্কৃতি ভারতে এবং তার যে পরম্পরা তা সম্পর্কে জানবেন। আপনারা দেখেছেন অনেক ধরনের পার্টি। আমি এখানে যখন আসছিলাম আজকে বা এখানে আমি আছি, দেখলাম একটু নড়লেই যেন মাথাটা ঘুরায়। আমি এখন কালকের যে বিশাল জনসভা কালকে হয়ে গেল, আমার মনে হয় কংগ্রেস ও সিপিএম এরকম এখন মাটি না থাকাতে ওদের পা এখন ডলমল করছে, যে কারণে ওরা বলছে বিশাল জনসভা হয়েছে, তারপরে বলছে আমাদের জনসভা নাকি ফ্লপ। তো কোনটা ফ্লপ আর কোনটা থাকে? আর চালাকির দ্বারা কোনদিনই অনেক দিনের জন্য কোন কাজ সম্পাদন হয় না। এই যে কথাটা বলেছে সাধারণ মানুষ, এটাকে ভালোভাবে নেবে? ভালোভাবে নেবে? আপনারা বলুন। এরা যেভাবে বলেছে এত বড় একটা আমাদের সম্মেলন হয়ে গেল, এতগুলো লোক এলো, বলুন এখানে হয়েছে। আমি ওনাদের উদ্দেশ্যে এখানে আমাদের মাননীয় সভাপতি বলেছেন যা যা বলার। আমি শুধু একটা কথাই বলবো যে আগামী দিন 2023 আমাদের নির্বাচন, এবং আমি নিশ্চিত আগামী দিন আমরা অনেক সংখ্যা, আগের বার আমরা যে সংখ্যা নিয়েছি দ্বিগুণ সংখ্যা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আমরা সরকার দেখি, এই সরকার আগে 35 বছর এখানে শাসন করা গিয়েছিল, এবং কি সরকার ওরা ছিল আমরা সবাই জানি। খুন সন্ত্রাসের সরকার ছিল, খুন সন্ত্রাসের সরকার ছিল। আমি গত কিছুদিন আগে যখন শুভ উদ্বোধন করতে গেছি আমাদের সাউথ জেলা, সেখানে আমি আমাকে একজন দৃষ্টি ধরিয়ে দিল, প্রায় 59 জনের মতো লোককে ওরা খুন করেছে। জেলার কথা তো বাদই দিন, আপনাদের জেলার কথা তো বাদই দিন, সর্বত্র খালি খুন সন্ত্রাসের আমরা দেখেছি। কিন্তু আমরা বর্তমানে আমাদের যে সরকার চলে এবং আমাদের যে চলে সবসময় চায় শান্তি সম্প্রীতি, আমরা মানুষের শান্তি বজায় রেখে আমরা সামনের দিকে উন্নয়নকে সামনে রেখে আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালকে এসেছেন, আপনারা দেখেছেন, শুধু উন্নয়নের কথা বলছেন। প্রধানমন্ত্রী মানেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে উন্নয়ন। নরেন্দ্র মোদীজি মানে একটা আস্থা, একটা বিশ্বাস, আমাদের কাছে একটা স্বপ্ন, এবং স্বপ্ন বাস্তবায়ন, সেটা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখলে আমরা বুঝতে পারি। এইরকম একজন নেতা আমাদের পার্টি, এত ছোটখাটো পার্টি না, আমাদের প্রায় 17 কোটি আমাদের মেম্বার আছে আমাদের পার্টি। তো এত বড় পার্টি আমরা সমস্ত যারা আমরা প্রাউড ফিল করি যে ভারতীয় জনতা পার্টির ওরা ডিভিশনের রাজনীতি করেছে সব জায়গার মধ্যে। একটা সমস্ত আমাদের যারা এখানে অন্যান্য সম্প্রদায়ের লোক আছে তাদের মধ্যে বিভাজন রাজনীতি করার চেষ্টা করেছে। ওরা চেষ্টা করেছে সবসময় যে এই ধরনের ঘোরা চেষ্টা করেছে, কিন্তু আমরা ডিভিশন আমরা করি না। আমরা সবটা বিশ্বাস আর বিকাশ এবং তার প্রয়াসের ভাবনা চিন্তা আমরা কাজ করি। এর জন্য বন্ধুগণ, আমি সবার কাছে আবেদন করব, আপনারা যে মুসলিম হন, সে খ্রিস্টানি হন, সবাই আমরা হিন্দু হই, সবাই একসাথে মিলে সবটা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আশ্বাস আমাদের দিয়েছেন, সে আশ্বাস আমরা কাউকে খুশি করার রাজনীতি করি না। আমরা তৃণমূল কংগ্রেসের রাজনীতি আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, শান্তি যদি না থাকে তাহলে জনজাতি আবার যদি একসাথে না থাকতে পারি তাহলে কি করে আমরা একসাথে বাস করব? আমরা কিভাবে উন্নতি করব? আমাদের এই সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের যে সরকার, একজনও বলতে পারবে না, পর্যন্ত কেউ আঙ্গুল দেখতে পারবে না কোন জায়গার মধ্যে কোন অস্বচ্ছতার কোন রকম ছবি দেখাতে পারবে। আমরা স্বচ্ছতার সাথে চলতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই। আপনারা জানেন এর মধ্যে আমরা 17 সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে অভিযান শুরু করেছি। 3 মাস অভিযানের সেই টাইম আমরা নিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা দেখলাম সেটা 3 মাসের মধ্যে সম্ভব হচ্ছে না। তার জন্য আমরা করলাম একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, আবার 25 ডিসেম্বর আরেক সুশাসন দিবস, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিন তো আমাদের যে কার্যক্রম
কিভাবে শেষ হচ্ছে, এক জায়গাতে কনভার্জেন্স হয়ে আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে শেষ হচ্ছে। প্রতি ঘরে সুশাসন আমরা এই কারণে করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেসব স্কিমগুলো আছে, যোজনাগুলো আছে, সেইগুলো এবং আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত যে কার্যক্রম আছে, বেনিফিশিয়ারি স্কিম, সেগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। আমরা জানি অজ্ঞানতার কারণে অনেক মানুষ সেই আমাদের বেনিফিশিয়ারি বিশেষ যে কথাগুলো আছে তারা জানেন না। তো বিভিন্ন জায়গায় আমরা মেলা করে, বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে সেইগুলো আমরা দিচ্ছি। দরকার আছে আজকে ওই মেলার মধ্যে আমরা, আপনারা নিশ্চয়ই তার সুফল আপনারা পেয়েছেন। কোথাও দরকার আছে ওবিসি সার্টিফিকেট, সাথে সাথে পেয়ে যাচ্ছেন এসটি সার্টিফিকেট, ওইখানে বসে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। প্রেসিডেন্টের দরকার, সেখানে পেয়ে যাচ্ছেন এসটি সার্টিফিকেট তুলে সমস্ত বিষয়ে এখানে ইমিডিয়েটলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো তাছাড়া বিভিন্ন বেনিফিশিয়ারি এসএসজি গ্রুপে যাদেরকে আমাদের ওনাদেরকে বিভিন্নভাবে হেল্প করবো, তো বিভিন্ন জায়গায় 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 2 লাখ সেইভাবে বেনিফিশিয়ারি আমরা বিভিন্ন এবং আমাদের সরকারের মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ওই মেলার মধ্যে আমরা সেই সুবিধা আমরা দিচ্ছি। আপনারা জানেন যে আমি সবসময় সব জায়গায় এই সরকার আমার সরকার, এই কারণে বারবার বলার পরে আমরা একটা আমার সরকার করে একটা পোর্টাল আমরা বের করেছি, ওয়েব পোর্টাল। এর অর্থটা কি, এই সরকার যে আমার সরকার সেই জিনিসটা সবার মধ্যে উপলব্ধি হয়, সেই কারণে আমরা করেছি। এতে কি সুবিধা হবে, আজকে আপনার এখানের মধ্যে লাইট খারাপ আছে, আপনি সাথে সাথে ফটো তুলে সেই পোর্টালের মধ্যে আপলোড করতে পারবেন। যদি কোনো জায়গায় রাস্তা খারাপ আছে সেটাকে আপনারা ফটো তুলে সেটা আপলোড করতে পারবেন। কোথাও তার ছিঁড়ে আছে, ফটো তুলে আপনারা ড্রেন খারাপ আছে, ফটো তুলে সেখানে আপলোড করতে পারবেন। 4 দিনের মধ্যে যদি সেটা সেই সমাধান না হয় তাহলে পরবর্তী সময়তে এসডিএম লেভেল যাবে। প্রথমে আমাদের একদম নিচে স্তরে আমাদের ব্লক লেভেলে হবে, ব্লক লেভেলে না হলে এসডিএম লেভেলে হবে, এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে হবে। ডিস্ট্রিক্ট লেভেলে যদি সেই কাজটা শেষ না হয়, তাহলে সমাধান না হয়, তাহলে এটা চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের লেভেল। তো সেইভাবে আমরা চাইছি মানুষের সাথে, মানুষকে নিয়ে আমরা যেন একসাথে আমরা চলতে পারি। আমরা মানুষের সাথে চলতে চাই। আরেকটা পার্টি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে চলতে চায়। আমরা কংগ্রেসকে দেখেছি একটা উচ্ছৃঙ্খলতা নামে একটা পার্টি, এখনো দেখেছি, আমি বুঝি না এখনো কেন এই কংগ্রেসের নেতাদের পেছনে পেছনে আমাদের ভাই বোনেরা এখনো কি আশায় যায়। ওদের তো আগামী দিন কোন রকম ভবিষ্যৎ নেই, খালি উচ্ছৃঙ্খলতা এদেরই এই কাজ। তো আমি এখানে যারা এখানে উপস্থিত আছেন একটা আবেদন করবো, যারা এখন তাদেরকে আপনারা কেন আপনারা এই ধরনের নেতা নেতৃত্বের আপনারা ঢুকছেন। আপনারা দেখেছেন কংগ্রেস থেকে আসা তৃণমূল, কংগ্রেস, তারপর আবার তৃণমূল, এবং বিজেপির মধ্যে এসে আবার বিজেপির মুখ্যমন্ত্রী বলছে, শেষ পর্যন্ত কি হলো, আবার চলে কংগ্রেসে। সেখান থেকে এখন কি বলছে, বলছে একই রূপ। তো এই সমস্যা বিএনপির মধ্যে সমস্যা ওদের। তো এই ধরনের নেতা যেখানে আমাদের বিজেপির এমএলএ হওয়া সত্ত্বেও তৃণমূলের ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছিল, আপনারা লোকাল বডি ইলেকশনের সময় আপনাদের মনে আছে। তো এইভাবে মানুষকে বিভ্রান্ত
করার মধ্যে এরা সবসময় কাজ করে। এর মধ্যে বিভিন্ন সময় খালি আপনারা দেখেছেন যখনই আমাদের প্রেস কনফারেন্সে সৃষ্টি করার চেষ্টা করছে, সেইভাবে আমাদের যারা পার্টির লোকেরা আছে, নেতা নেত্রীরা বারবার একই কথা বলছেন, এবং কংগ্রেস এবং সিপিএম একসাথে একই মানে মুদ্রার এইভাবে ওরা কাজ করছে। বন্ধুগণ, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমার একটা নিবেদন থাকবে, এইসব চক্রান্তকারীদের বিরুদ্ধে আপনারা সরব থাকবেন এবং আপনারা চোখ কান খোলা রাখবেন যাতে এই চক্রান্তের মধ্যে আমরা পা না দিই, আমরা কোনো অবস্থায় এই ফাঁদে যেন পা না দিই। অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আমরা চাই শান্তি সম্প্রীতির মধ্যে থাকতে, এবং এই সরকারও সেইভাবে চেষ্টা করছে। উন্নয়ন আমরা চাই, উন্নয়ন ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। মানুষের যা মৌলিক অধিকার সেগুলো আপনাদের, সেগুলো আপনারা এই সরকারের কাছে চাওয়া। উই আর জাস্ট লাইক ডিস্ট্রিবিউটার। আপনাদের এই টাকা পয়সাগুলো, আপনাদের সমস্ত পয়সা, সেইগুলোকে প্রপারলি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধা থাকবে হাতায় ভিড়, আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার, সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন। সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। তিনই দিন একদিকে প্রতি ঘরে সুশাসন, হিন্দাই অগ্নি আস্তাবল ময়দানো প্রোগ্রাম চলবে কমে, আর অন্যদিকে তিনি ত্রিপুরাঙ্গন সারা বিশ্বঙ্গন চিকন কাইসা পার্টি দ ভালো মথাঙ্গালি বাগৈ শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। ১৯০৫ নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে শুনেন শুনেন সুখী শুনেন শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে এভরিথিং বিজ্ঞান অবস্থায় আমাদের এখানে লাইফ হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের ছাড়া আমরা জীবনের সবথেকে বড় যে বিষয়, যে বিজ্ঞান সবকিছু আমাদের সহজ করতে হয়। এখানে আমরা জানি যে ইসরায়েল একটা দেশ আছে, এখানে মাত্র তার জনসংখ্যা হচ্ছে প্রায় 94 লাখের মতো। আমি যতটুকু জানি যে ইসরায়েলের মধ্যে আগে ছোট ছোট ছেলেমেয়েদের খালি বলে যে বিজ্ঞান বিষয় পড়তে হবে, অন্য বিষয় না। এবং যে কারণে ইসরায়েলের এখন এত আর্মামেন্টেরিয়াম সব দিকে, এটা সামরিক দিক দিয়ে হোক বা অন্য মেডিকেল হোক, সব বিষয়ে ওরা এত ইনোভেটিভ সমস্ত আবিষ্কার ওনাদের, যে মাত্র 94 লাখের মতো 93.6 লাখের মতো যার মানে পপুলেশন, সেই জায়গার মধ্যে বিজ্ঞানের উপর ভিত্তি করে আজকে এদের সমস্ত পৃথিবী হতে দেখে, এবং ওনাদের উপর ডিপেন্ডেন্ট অনেক জিনিসের বিষয়, কৃষি থেকে শুরু করে মানে অন্যান্য সামরিক দিক দিয়ে বলুন, বিভিন্ন যেসব সব বিষয়ে। তো সেইভাবে আমাদের দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশা উনি কাজ করছেন। আমাদের এই বিজ্ঞানীদের মাধ্যমে কিন্তু দুটো ভ্যাকসিন আমাদের করোনাকে প্রতিহত করতে গিয়ে তো আমাদের সায়েন্টিস্ট সবাই এখন সারা পৃথিবীর মধ্যে নাম জানি সায়েন্টিস্ট আছে। আমাদের ত্রিপুরার অনেক ছেলে আছে যারা সায়েন্টিস্ট এবং বিদেশে কর্মরত, এবং
দেশের এবং ওই জায়গার ইন্টারন্যাশনালি ওরা খ্যাতনামা হয়েছে। আমার মনে আছে যখন আমি স্কুলে পড়তাম উমাকান্ত একাডেমিতে এই ধরনের বিজ্ঞান মেলা হচ্ছিল, আমিও এখানে যারা পত্রিকা যারা আছে আমি বুঝতে পারছি ওদের মনে এই অবস্থা, আমাকে বলছে তোমার একটা কিছু দিতে হবে। তো আমি কি করতাম, একটা রেডিও বানাবো তৎকালীন সময়। রেডিও বানানোর জন্য আমার সার্কিট লাগবে, কোথায় যাবো সার্কিট? তো বিজ্ঞান লাইব্রেরিতে বসে কিভাবে রেডিও বানানো যায় সেই সার্কিটের আবিষ্কার করলাম। সকালে গিয়ে লাইন দিলাম, সেই বইটা আনলাম, সেই সার্কিটটা আমার মনে আছে ভিত্তি করে পার্টসগুলো রেডিও যে দোকান আছে সেখানে ওই এমিটার ছিল, রেজিস্ট্যান্স ছিল, ইত্যাদি ইত্যাদি এইসব জিনিস কিনে লাগালাম। তো পয়সাও ছিল না পকেটে, সেইভাবে তৎকালীন সময় বাড়ির থেকে আমাদের সেভাবে হেল্পও করলাম। তো একটা ছোট মাইক ছিল আমাদের পুজোর জন্য, ছোট মাইক, সেই মাইকের যে স্পিকার এটার মধ্যে লাগিয়ে এটা আগরতলা রেলওয়ে স্টেশন, আগরতলা রেডিও স্টেশনের খবর পাচ্ছে, সবুজ ফুল হলাম। যাই হোক, তো বাড়িতে তখন সেই তামার এন্টিনা কোন রকম বাড়িতে না সেটা নিয়ে স্কুলে লাগালাম। দুর্ভাগ্যবশত 3 দিন চলার পর দেখা গেল আমার সেই তামার তারের যে এন্টিনা সেটা চুরি করে নিয়ে গেছে। আমার এখনো তো শেষ পর্যন্ত বললাম কে নিয়ে গেছে, ওকে ধরে নিয়ে আসলাম আমরা। তো এই মানে সমস্ত অদ্ভুত অদ্ভুত জীবনের ঘটনা। কিন্তু ওখানে বসে আমরা ভাবছিলাম যারা আমাদের দেখে এসে তাকে কিভাবে বর্ণনা করবো, কোনটার কি কাজ। সেইভাবে কিন্তু কেউ আমাদের বলেনি, তখন শিক্ষকও হয়তো বা সেইভাবে মানে ওই পার্টিকুলার ওই বিষয়ে জানা ছিল না। এইসব বিষয়ে নিজেরই পড়ে তো বসে থাকতাম, কেউ আসবে আমরা করবো যে এখানে যারা ছেলে মেয়েরা আছে ওরা নিশ্চয়ই এই অনুভূতি থাকবে। তো বলতাম কি বলতাম নেই, তো বলতে বলে খুব সাহসী দিয়ে এসতো। তো এটা একটা সত্যি আছে, যারা ছোট ছেলেমেয়েরা আছে তোমাদের কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে। আমি কি ওই স্কুল লেভেলে আমার কি আমি করলাম, আমার কি ছিল বা ইউনিভার্সিটি কি দিতে পারলাম। বয়স কিন্তু একটা না, অনেক সময় দেখা যায় যে অনেক বড় মানুষও অনেক কিছু বুঝতে পারে না, জানতে পারে না, কিন্তু এই বয়সে কিন্তু অনেক কিছু করা যায়। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সব পৃথিবীটাই হাতের মুঠোয়। তো সেই অনেক সুবিধা হয়ে গেছে আমাদের চ্যানেলে। এখানে আমি অত্যন্ত ভালো লাগলো যে ভুবনেশ্বর থেকে, উড়িষ্যা থেকে ওরা প্রাইজ পেয়েছে। তো আমরা উই আর প্রাউড অফ আওয়ার চিলড্রেন। এখানে বিজ্ঞান ভিত্তিক মনে হতে পারে এখানে আমাদের অনেক লোক আছে, আর আমাদের যে ট্যালেন্টকে কাজে লাগে আমেরিকা দেশ বলে আমরা উন্নত, কিন্তু আমাদের কিন্তু ওখানে যাচ্ছে সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেওয়াতে তার যে ট্যালেন্ট সেটা কাজে লাগে। একদিন দিন আসবে, প্রধানমন্ত্রীও চেষ্টা করছেন যে ভারতবর্ষের মধ্যে যেন আমাদের এই ট্যালেন্ট গুলো আমরা ভারতবর্ষে এবং অন্য দেশের জন্য ভারতবর্ষে থেকেও তাদেরকে আমাদের রাষ্ট্রপতি আপনারা সবাই জানেন আবুল কালাম আজাদের, সারা পৃথিবী জুড়ে ওনার নাম। তো কত বড় উনি বৈজ্ঞানিক ছিলেন। এবং আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসুর কথা যদি বলি, এরকম অনেক আমাদের সব জায়গার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে শূন্য যে জিরো আবিষ্কার করেছেন ভারতবর্ষে। তো ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জায়গা ভারতবর্ষের আসলে আজকে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় বলি, আর বা যেসব পুরনো যেসব বিশ্ববিদ্যালয় ছিল এবং অতি প্রাচীনতম সব বিশ্ববিদ্যালয় এবং বাইরের থেকে ভারতবর্ষে এসে পড়তো। আজকে এখান থেকে আমরা বাইরে যাই, আর তৎকালীন সময় বাইরের থেকে ভারতবর্ষে এসে পড়তো। তো আমাদের এই যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা এবং আমাদের ইতিহাস ঐতিহ্য সেগুলো আবার পুনরায় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আবার নতুন ভাবে সেগুলো আবার আমাদের সামনে প্রস্তুত হচ্ছে। এখানে আজকের এই যে বিজ্ঞান মেলা স্কুল ভিত্তিক সেটা সাফল্য হোক সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ। হায়ার সেকেন্ডারি স্কুলের 3 জন ছোট ছোট বাচ্চা
মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকলিপি প্রদান করবে। তোমরা অতি দ্রুত মঞ্চে চলে যাও। কাকরাবাদ হায়ার সেকেন্ডারি স্কুলের 3 জন ছোট ছোট ছেলে মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাতে একটি লিখিত স্মারকলিপি পেশ করবে। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন।
বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকার যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন। সবাইকে নমস্কার। উপস্থিত আজকের এই কাকরাবন শালগ্রাম মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধনে মঞ্চে যিনি একটু আগে মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এই জেলারই বিধায়ক আরকিপুর কেন্দ্রের শ্রী প্রণব সিংহ রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সম্পাদক শ্রী রতন ঘোষ মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন মাতামারি কেন্দ্রের বিধায়ক শ্রী বিপ্লব কুমার ঘোষ মহোদয়, প্রদেশ কমিটির মাননীয় সদস্য শ্রী সমীর চক্রবর্তী এবং এখানে এই জেলার মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেবরায়, প্রশান্ত পোদ্দার জেলা সম্পাদক এবং আমাদের এমডিসি টিটিআইডিসির শ্রী প্রদর্শন ত্রিপুরা, শ্রী জিতেন মজুমদার বিজিত প্রার্থী আমাদের এই কাকরাবনের এবং বিশ্বজিৎ সরকার যার সভাপতিত্বে আজকের এই সভায় অনুষ্ঠিত হচ্ছে সভাপতি শ্রী বিশ্বজিৎ সরকার এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা আছেন, আমার সামনে মা ও বোনেরা আছেন, এই মন্ডলের এবং ডিস্ট্রিক্টের এবং স্টেটের সমস্ত শহরের কার্যকর্তাবৃন্দ এবং এখানে এই কাকরাবন অঞ্চলের সমস্ত আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত খুশি দিন আজকে যে আমাদের এই কাকরাবন শালগড়ায় একটা মন্ডল যে কার্যালয় এখানে আজকে উদ্বোধন আমরা করতে পেরেছি। আমি এর আগেও এখানে এসেছি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় আমরা মন্দিরের সাথে তুলনা করি এবং এই নাম দেওয়া হয়েছে অটলজির নামে এটা নামাঙ্কিত করা হয়েছে। আমাদের প্রায় 4টে মতো ডিস্ট্রিক্টের আমাদের সেই কার্যালয় উদ্বোধন হয়ে গেছে। তো এখানে যে কার্যালয় এখানে উদ্বোধন হয়েছে সত্যি আমি আনন্দিত এবং এই যে কার্যালয় এবং আমাদের যে কার্যকর্তা এবং আমাদের যে কার্যপদ্ধতি সমস্ত কিন্তু এখান থেকে আমাদের সমস্ত এই কাজগুলো আমাদের আমি এখানে সমস্ত যারা শুধু নাগরিক বৃন্দ আছে সবাই এই কার্যালয়কে আপনারা শুধু একটা পলিটিক্যাল পার্টির কার্যালয় যেন না মনে করেন, আপনাদের জন্য দরজা খোলা থাকবে। এখানে আমাদের ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে আপনারা জানবেন পণ্ডিত দীনদয়ালজি সম্পর্কে, আমাদের অটলজি সম্পর্কে আপনারা জানবেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি যে সৃষ্টি সংস্কৃতি ভারতে এবং তার যে পরম্পরা তা সম্পর্কে আপনারা জানবেন। আপনারা দেখেছেন অনেক ধরনের পার্টি। আমি এখানে যখন আসছিলাম আজকে বা এখানে আমি আছি এই মঞ্চটা দেখলাম একটু নলেজ আমি এখন কালকে এখানের যে বিশাল জনসভা কালকে হয়ে গেল আমার মনে হয় কংগ্রেস ও সিপিএম এর এরকমের পায়ের নিচে এখন মাটি না থাকাতে ওদের পা এখন ডলম বসে ওরা বলছে যে এত বড় বিশাল জনসভা হচ্ছে তারপরে বলছে ফ্লপ। তো কোনটা ফ্লপ আর কোনটা সাকসেস আমি জানি না। আর চালাকির দ্বারা মুখ কোনোদিনই অনেক দিনের জন্য কোনো কাজ সম্পাদন হয় না। এই যে কথাটা বলেছে সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে এরা যেভাবে বলেছে কালকে নাকি এত বড় একটা আমাদের সম্মেলন হয়ে গেল বললো নাকি কোনো জনসভাই হয়নি, ফ্লপ নাকি হয়েছে। আমি ওনাদের উদ্দেশ্যে এখানে আমাদের মাননীয় সভাপতি বলেছে যা বলার, আমি শুধু একটা কথাই বলবো যে আগামী দিন 2023 নির্বাচন এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা অনেক সংখ্যা নিয়ে আগেরবার আমরা যে সংখ্যা নিয়েছি তার দ্বিগুণ সংখ্যা নিয়ে আমরা প্রতিষ্ঠিত হবে।
বন্ধুগণ, আমরা সরকার দেখেছি এই সরকার শাসন ওরা নিয়েছিল এবং কি ধরনের সরকার ওরা ছিল আমরা সবাই জানি। সরকার ছিল, কোন সন্ত্রাসের পার্টি সরকার ছিল। আমি গত কিছুদিন আগে যখন সুবোধ মঠে গেছি আমাদের সাউথ জেলার, সেখানে আমি আমাকে একজন একটা লিস্ট করিয়ে দিল, প্রায় 59 জনের মতো লোক করেছে ওদের সময়। আর অন্যান্য জেলার কথা তো বাদই দিন, আপনাদের জেলার কথা তো বাদই দিন, সর্বত্র খালি সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি। কিন্তু আমরা বর্তমানে সরকার চলছে এবং আমাদের যে বাড়ি চলে সবসময় সম্পত্তি আমরা মানুষের সাথে বজায় রেখে আমরা সামনের দিকে উন্নয়নকে সামনে রেখে আমরা চলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কালকে এসেছেন, আপনারা দেখেছেন, শুধু উন্নয়নের কথা বলছেন। প্রধানমন্ত্রী মানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে একটা আস্থা, একটা বিশ্বাস, মানুষের কাছে একটা স্বপ্ন এবং বাস্তবায়ন, সেটা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখতে আমরা বুঝতে পারি। এরকম একজন নেতা আমাদের মধ্যে আছে। ভারতীয় জনতা পার্টি এত ছোটখাটো পার্টি না, আমাদের প্রায় 17 কোটি মেম্বার আছে আমাদের পার্টি। তো এত বড় পার্টির আমরা সমস্ত এখানে যারা আমাদের পার্টির যারা কার্যকর্তা আছেন, আমরা প্রাউড ফিল করি যে ভারতীয় জনতা পার্টির আমরা দেখেছি ওরা রাজনীতি করেছে সব জায়গার মধ্যে। একটা সমস্ত আমাদের যারা এখানে অন্যান্য সম্প্রদায় আছে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ওরা রাজনীতি করার চেষ্টা করেছে সবসময়, যে এই ধরনের ভুয়া রাজনীতি করে ভাগ করার চেষ্টা করেছে। কিন্তু আমরা ডিভিশনে আমরা বিশ্বাস করি না, আমরা সবটা বিশ্বাস আর বিকাশ এবং তার প্রয়াসের ভাবনা চিন্তা আমরা কাজ করি। এর জন্য বন্ধুগণ, আমি সবার কাছে আবেদন করবো, আপনারা যে মুসলিমই হন, বুদ্ধিস্টে হন, সেই খ্রিস্টিয়ানি সবাই আমরা হিন্দু হই, সবাই একসাথে মিলে আর তার প্রয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে আশ্বাস আমাদের দিয়েছেন সেই আশ্বাস নিয়ে আমরা করবো। আমরা কাউকে খুশি করার রাজনীতি করি না। আমরা তৃণমূল রাজনীতি আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে শান্তি যদি না থাকে, তাহলে সম্প্রতি যদি না থাকে, জাতি জনজাতি আমরা থাকতে পারি, তাহলে কি করে আমরা একসাথে বাস করবো? আমরা কি আমাদের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, একজনও বলতে পারবে না, আঙ্গুল দেখাতে পারবে না, কোন জায়গার মধ্যে অস্বচ্ছতার কোন রকম ছবি দেখাতে পারবে। আমরা স্বচ্ছতার সাথে চলতে চাই, মানুষকে নিয়ে চলতে চাই। আপনারা জানেন এর মধ্যে আমরা 17 সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে প্রতি ঘরে সুশাসনের অভিযান আমরা শুরু করেছি। 3 মাসের আমরা সেই অভিযানের নিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা দেখলাম সেটা 3 মাসের মধ্যে সম্ভব হচ্ছে না। এর জন্য আরো 25শে ডিসেম্বর আমরা করলাম। তো একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন, আবার 25শে ডিসেম্বর আরেক সুশাসন দিবস, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিন অটল বিহারী বাজপেয়ী। তো সুন্দরভাবে দেখুন আমাদের যে কার্যক্রম কিভাবে শেষ হচ্ছে, আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে শেষ হচ্ছে। আজকে প্রতি ঘরে সুশাসন আমরা এই কারণে করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেসব বেনিফিশিয়ারিগুলো আছে, যোজনাগুলো আছে, সেইগুলো এবং আমাদের ত্রিপুরা সরকারের সমস্ত কার্যক্রম সেইগুলো প্রতি মানুষের কাছে পৌঁছায়। আমরা জানি অজ্ঞানতার কারণে অনেক সময় অনেক মানুষ সেই আমাদের বেনিফিশিয়ারি বিশেষ যে কথাগুলো আছে তারা জানে না। বিভিন্ন জায়গায় করে বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে সেইগুলো আমরা দিচ্ছি। কারোর দরকার আছে আজকে ওই মেলা মধ্যে আমরা, আপনারা নিশ্চয়ই তার সুফল আপনারা পেয়েছেন। কোথাও দরকার আছে ওবিসি সার্টিফিকেট, সাথে সাথে পেয়ে যাচ্ছেন এসটি সার্টিফিকেট, ওইখানে বসে এসটি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। পার্মানেন্ট রেসিডেন্টের দরকার, সেখানে পেয়ে যাচ্ছেন এসটি সার্টিফিকেট থেকে তুলে সমস্ত বিষয়ে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো তাছাড়া বিভিন্ন বেনিফিশিয়ারি এসএসজি গ্রুপের
যাদেরকে আমাদের মনে হয় এক্ষুনি ওনাদেরকে বিভিন্নভাবে করবো, তো বিভিন্ন জায়গায় 10 লাখ 15 লাখ 20 লাখ 2 লাখ সেইভাবে বেনিফিশিয়ারি আমরা বিভিন্ন মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে এবং বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ওই মেলার মধ্যে আমরা সেই সুবিধা আমরা দিচ্ছি। আপনারা জানেন যে আমি সবসময় সব জায়গায় বলি এই সরকার আমার সরকার, এই বারবার বলার পরে আমরা একটা আমার সরকার করে একটা পোর্টাল আমরা বের করেছি, ওয়েব পোর্টাল। এর অর্থটা কি, এই সরকার যে আমার সরকার সেই সবার মধ্যে উপলব্ধি হয়, সেই কারণে আমরা করেছি। এতে কি সুবিধা হবে, আজকে আপনার এখানের মধ্যে লাইট খারাপ আছে, আপনি সাথে সাথে ফটো তুলে সেই পোর্টালের মধ্যে আপলোড করতে পারবেন। যদি কোন জায়গায় রাস্তা খারাপ আছে সেটাকে আপনারা ফটো তুলে সেটা আপলোড করতে পারবেন। কোথাও তার ছিঁড়ে আছে, ফটো তুলে আপনারা ড্রেন আছে, ফটো তুলে সেখানে আপলোড করতে পারবেন। 4 দিনের মধ্যে যদি সেটা সেই সমাধান না হয় তাহলে পরবর্তী সময় এজিএম লেভেল যাবে। প্রথমে আমাদের একদম নিচের স্তরে আমাদের ব্লক লেভেলে হবে, ব্লক লেভেলে না হলে এজিএম লেভেলে হবে, এজিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে হবে, ডিস্ট্রিক্ট লেভেলে যদি সেই কাজটা শেষ না হয় তাহলে সমাধান না হয় তাহলে এটা চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের লাগবে। তো সেইভাবে আমরা চাইছি মানুষের সাথে, মানুষকে নিয়ে আমরা যেন একসাথে আমরা চলতে পারি। আমরা মানুষের সাথে চলতে চাই, আরেকটা পার্টি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে চলতে চায়। আমরা কংগ্রেসকে দেখেছি একটা উচ্ছৃঙ্খলতা একটা পার্টি, এখনো দেখেছি, আমি বুঝি না এই কংগ্রেসের নেতাদের পেছনে পেছনে আমাদের ভাই বোনেরা কেন যায়, কি আশায় যায়, ওদের কোন রকম ভবিষ্যৎ নেই, খালি উচ্ছৃঙ্খলতা, এদের এই কাজ। তো আমি এখানে যারা এখানে ওনাদের কাছে একটা করজোড়ে আবেদন করব, যারা এখনো ভুল পথে যাচ্ছেন তাদেরকে আপনারা বলুন কেন আপনারা এই নেতা আপনারা ঘুরছেন। আপনারা দেখেছেন এই কংগ্রেস থেকে আসা নেতা, প্রথমে তৃণমূল, তারপরে কংগ্রেস, তারপর আবার তৃণমূল, তারপর বিজেপিতে এসে এবং বিজেপির মধ্যে এসে আবার বিজেপির মুখ্যমন্ত্রীর এগেনস্টে কথা বলছে। শেষ পর্যন্ত কি হলো, আবার চলে কংগ্রেসে। সেখান থেকে এখন কি বলছে, একই কথা বলছে, একই লোক। তো এই দিকে সমস্যা, বিএনপির মধ্যে সমস্যা হবে। তো এই ধরনের নেতা আমাদের বিজেপির এমএলএ হওয়া সত্ত্বেও তৃণমূলের ক্যান্ডিডেট দাঁড় করিয়ে দিয়েছিল লোকাল বডি ইলেকশনের সময়, আপনাদের মনে আছে। তো এই বিভ্রান্ত মধ্যে এরা সব কাজ করে, এরা সব বিভিন্ন সময়ে খালি আপনারা দেখেছেন যখনই আমাদের প্রেস কনফারেন্সে বিভিন্ন ভাবে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। সেইভাবে আমাদের কমিউনিস্ট পার্টির যারা পার্টি লোকেরা তারাও বারবার একই কথা বলছেন। এখন কংগ্রেস এবং সিপিএম একসাথে এইভাবে ওরা কাজ করছে। বন্ধুগণ, এখানে